হচ্ছিল। আমরা কোথায় স্টার্ট করছিলাম? হুম। আমরা কোথায় স্টার্ট করছিলাম? ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার। ভালো কথা। তো ট্রান্সফর্মার যেটা আছে, ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করছিলাম সেটা হচ্ছে কি, ট্রান্সফর্মার কি ছিল? একটা স্ট্যাটিক ডিভাইস ছিল যেটা কি করবে, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পাওয়ার ট্রান্সফার করবে। এই পাওয়ারটা ট্রান্সফার করতে যে সে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের ভিতরে ভোল্টেজ এবং কারেন্টটা চেঞ্জ করতে পারে, কিন্তু কি চেঞ্জ হবে না? একটা প্রপার্টিস চেঞ্জ হবে না। সেটা কি ছিল? কি কি ছিল? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, রাইট। তার মানে ট্রান্সফর্মার প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইডে যখন পাওয়ারটাকে ট্রান্সফার করবে, তখন প্রাইমারি থেকে সেকেন্ডারি সাইডে ভোল্টেজ এবং কারেন্টের চেঞ্জ হবে। হইতেও পারে, নাও পারে, কারণ আমরা আইসোলেশন ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখছিলাম কি, যে ভোল্টেজ এবং কারেন্ট কি থাকে, সেম থাকে। তো আমরা প্রাইমারি সাইডের যে নাম্বার অফ টার্নস সেটাকে আমরা বলতেছি N1, এবং সেকেন্ডারি সাইডের যে নাম্বার অফ টার্নস এটাকে আমরা বলতেছি হচ্ছে N2। প্রাইমারি সাইডে আমরা এখানে একটা সোর্সের সাথে কানেকশন দিচ্ছি, যে সাইডটা সোর্সের সাথে কানেকশন থাকবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইমারি। আর যে সাইডটাই অ্যাকচুয়ালি লোডের সাথে কানেকশন থাকবে, এই সাইডটাকে আমরা বলতেছি কি, সেকেন্ডারি। তো প্রাইমারি সাইডে যেটা আছে, প্রাইমারি সাইডে আমরা গতদিন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রাইমারি সাইডে তুমি যদি একটা কারেন্ট দাও, তো ট্রান্সফরমারের ক্ষেত্রে এই কারেন্টটা কি ধরনের কারেন্ট হইতে হবে? আমার সেকেন্ডারি সাইডে যদি ভোল্টেজটা ইনডিউস হইতে হয়, প্রাইমারি সাইডে তুমি যদি কারেন্ট দাও, এই কারেন্টটা যখন প্রাইমারি সাইডে পাস করবে এই উইন্ডিং এর ভিতর দিয়ে, তখন প্রাইমারি সাইডে কোন ডাইরেকশনে ফ্লাক্স তৈরি হবে? রাইট হ্যান্ড রুল অনুসারে বলো তো। হ্যালো, বুঝলাম। স্যার উপরের দিকে। 12টার পরে এসো, হ্যাঁ। কোন ডাইরেকশনে ফ্লাক্স তৈরি হবে? স্যার নিচ থেকে উপরের দিকে। উপরের দিকে, রাইট। জি স্যার। এই ডাইরেকশনে, এই ডাইরেকশনে, এই ডাইরেকশনে, এই ডাইরেকশনে। এখন সেকেন্ডারি সাইডে তোমার যদি ভোল্টেজ ইনডিউস হতে হয়, ধরো সেকেন্ডারি সাইডে ইনডিউস ভোল্টেজের ইকুয়েশন বলতেছে আমি E2, প্রাইমারি সাইডে ইনডিউস ভোল্টেজের ইকুয়েশন বলতেছে আমি E1। তাহলে সেকেন্ডারি সাইডে যদি যে কোনো সাইডে তোমার ভোল্টেজ যদি ইনডিউস হইতে হয়, প্রাইমারি সাইডে সাপোজ ধরো তুমি যেটা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছ সেটা হচ্ছে V1, এবং তার কারণে যে কারেন্ট তৈরি হচ্ছে সে কারেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে I1। এবং এই I1 এর জন্য বেসিক্যালি যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, এই ফ্লাক্সটাকে আমরা বলতেছি φm। φm কেন বলতেছি? এটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স, যেটা হচ্ছে কি প্রাইমারি সাইডের উইন্ডিং এবং সেকেন্ডারি সাইডের উইন্ডিং, দুইটা উইন্ডিংকে সে কি করছে, কাট করতেছে। তো গতদিন আমরা যেটা বলছিলাম যে ট্রান্সফরমার যেহেতু প্রাইমারি সাইড থেকে পাওয়ারটা কোথায় ট্রান্সফার করবে, সেকেন্ডারি সাইডে। তো সেকেন্ডারি সাইডে যদি কোনো ভোল্টেজ ইনডিউস না হয়, তাহলে সেকেন্ডারি সাইডে কি কোনো কারেন্ট ফ্লো করতে পারবে? না স্যার। না স্যার। তো সেকেন্ডারি সাইডে তোমার পাওয়ারটা ট্রান্সফার করতে গেলে ডেফিনেটলি তোমার সেকেন্ডারি সাইডে কি হইতে হবে? ভোল্টেজ ইনডিউস হইতে হবে। এখন ফ্যারাডেস ল কি বলে? ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুসারে কোনো একটা জায়গায় যদি ভোল্টেজ ইনডিউস হইতে হয়, তাহলে অবশ্যই সেখানে কি হইতে হবে? ফ্লাক্সের চেঞ্জ হইতে হবে, রাইট। তো সেকেন্ডারি সাইডে ডেফিনেটলি তোমার যদি ভোল্টেজ ইনডিউস হইতে হয়,
তাহলে এই ভোল্টেজটা কেন ইন্ডিউস হচ্ছে? এই মিউচুয়াল ফ্লাক্সের জন্য নাকি? তা সেকেন্ডারি সাইডে যদি ভোল্টেজ ইন্ডিউস হইতে হয়, তাহলে এই ফ্লাক্সটাকে অবশ্যই কি হইতে হবে? টাইমের রেসপেক্টে কি হইতে হবে? ভ্যারিং হইতে হবে। আর যেহেতু ফ্লাক্স যেটা আছে এই এম, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি? I1। আই কারণ এই I1টাই অ্যাকচুয়ালি কি এখানকার ফ্লাক্সটাকে তৈরি করছে, এবং এই ফ্লাক্সটা যদি অবশ্যই টাইম ভ্যারিং হইতে হয়, তাহলে মাস্ট বি এই I1টাকে কি হইতে হবে? চেঞ্জ হতে হবে। কি হতে হবে? বেশি কি ডিসি হইতে হবে না টাইম ভ্যারিং হইতে হবে? এসি টাইম ভ্যারিং বেশি। এসি হলো না। টাইম ভ্যারিং হইতে হবে। তো সেই জন্য গতদিন আমরা এক্সপ্লেন করছিলাম যে কেন ট্রান্সফরমারে ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়া হয় না। কারণ যদি তুমি ডিসি সাপ্লাই দাও, তখন এই আইটা কি হয়ে যাবে? একটা ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট তৈরি হলে ফ্লাক্সটা যেটা তৈরি হবে সেটাও কি হবে? ডিসি নেচার হবে। আর ফ্লাক্সটা যদি ডিসি ইন নেচার হয়, তাহলে কি তুমি d∅dt পাবা? না স্যার। নো স্যার। তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ ইনডিউস হবে না, তুমি কোনো পাওয়ার লোডে ট্রান্সফার করতে পারবা না। তো এটা গতদিনের মোটামুটি যা কিছু বলছিলাম তার হচ্ছে কি সারসংক্ষেপ। এখন গতদিন আমার যতদূর মনে পড়ে যেখানে যে আমি শেষ করছিলাম সেটা হচ্ছে যে ধরো এখানে তো একটা উইন্ডিং আছে। এই উইন্ডিংটাকে তুমি যদি প্রাইমারি উইন্ডিং তো বিশ্বাস করো, মনে করো, তাহলে এইটাকে আমি যদি প্রাইমারি সাইডটাকে যদি আলাদাভাবে আঁকাই, তার মানে কি এখানে তোমার একটা ভোল্টেজ সোর্স আছে। ভোল্টেজ সোর্সের সাথে তুমি কি করছো? একটা উইন্ডিং কে কানেক্ট করছো, যার নাম্বার অফ টার্নস হচ্ছে N1। এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে I1। এই পাশে যে ভোল্টেজটা দিচ্ছ সেই ভোল্টেজটা হচ্ছে V1। এখন তোমার এখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে, যে ভোল্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে E1। এবং এই ভোল্টেজের কারণে একটা ফ্লাক্স তৈরি হবে, সরি, এই কারেন্টের জন্য এই উইন্ডিং এর ভিতর দিয়ে একটা ফ্লাক্স তৈরি হবে, যে ফ্লাক্সটাকে আমরা বলতেছি কি φm। তা ফ্লাক্সের বিষয়টা আমরা একটু পরে আসতেছি। এখন আমাকে বলো যে একটা ইন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট যায়, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে রিলেশনশিপ কি থাকে? গতদিন আমরা এটা আলোচনা করছিলাম, কি থাকে বলো তো? ল্যাগিং। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড হয়, রাইট? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড মানে কি ল্যাগ করবে, কারেন্ট না ভোল্টেজ? কারেন্ট কারেন্ট ল্যাগ করবে। কত ডিগ্রি ল্যাগ করবে? 90 90 ডিগ্রি। 90 ডিগ্রি ল্যাগ করবে। কিভাবে বুঝলা? তোমার এখানে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ, এই ভোল্টেজের ইকুয়েশন কি ছিল? VL, এটা ইকুয়ালস টু কি L ইনটু কি di/dt, রাইট? তো সেই ক্ষেত্রে তোমার I যেটা আছে এটা যদি তুমি ধরো Im sin ওমেগা t ধরো, তাহলে V যেটা আছে VL সমান সমান কি লেখা যায়? Vm sin ওমেগা। L ইনটু d অফ কি Im sin ওমেগা t ডিভাইডেড বাই কি dt, রাইট? তাহলে এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটাকে কি লেখা যায়? ওমেগা এল, Im-টা বের হয়ে আসবে। এই ডি সাইন ওমেগাটা কি করলে কি পাওয়া যায়? কস ওমেগা টি, তাই তো? তার মানে তুমি যদি একটা কারেন্টের ওয়েভ ফর্ম আঁকো, কারেন্টের ওয়েভ ফর্ম যদি একটা সাইন ওয়েভ হয়, তাহলে ভোল্টেজের ওয়েভ ফর্ম কি হবে? কজ ওয়েভ। কি হবে? কজওয়ে কস ওমেগা টি, রাইট? তাহলে দুইটার সেম পয়েন্ট নিয়ে তুমি যদি আলোচনা করো, কোনটা আগায় আছে, ভোল্টেজ না কারেন্ট? ভোল্টেজ। ভোল্টেজ ভোল্টেজ। তো সেই জন্য ইন্ডাক্টরের ক্ষেত্রে যেটা বলা হয়, ইন্ডাক্টরের ক্ষেত্রে কি করে? ভোল্টেজটা লিড করে, কারেন্টটা কি করে? ল্যাগ করে। কত ডিগ্রি?
90 degree. 90 ডিগ্রি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? Yes, sir. আচ্ছা, তো তাহলে আমরা এখন এই সার্কিটটার উপরে যদি ফোকাস করি, সাপোজ ধরো এখানে তুমি যে ভোল্টেজটা দিছো, এই ভোল্টেজটার আমি এখন ইকুয়েশন লিখতেছি V1, এটা ইকুয়ালস টু লিখতেছি হচ্ছে Vm সাইন ওমেগা টি। তা এটা তুমি যে ইনপুট ভোল্টেজ দিচ্ছ সেই ভোল্টেজের ইকুয়েশন। তাহলে এর ভিতর দিয়ে যেহেতু এটা এটা একটা ইন্ডাকটিভ লোড, তো ইন্ডাকটিভ লোড হলে ইন্ডাকটিভ লোডের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে, এখন কারশফস ভোল্টেজ ল অনুসারে তুমি যেহেতু কোনো লস কম্পোনেন্ট এখানে চিন্তা করো নাই, তার মানে কি তুমি যেটা V1 দিচ্ছ সেটাই কি ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ তো নাকি? জি স্যার। তার মানে কি এটাকে আমি VL ও তো বলতে পারি নাকি? জি কি বলা যায়? Yes, sir. আচ্ছা, তো তাহলে আই এর যেটা ইকুয়েশন পাবা I1 সমান সমান লেখা যায় কি Vm ডিভাইডেড বাই Z মাল্টিপ্লাইড বাই কি সাইন ওমেগা টি মাইনাস কি 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি লিখলাম? স্যার, কারণ ল্যাগিং। কারেন্টটা কি করবে, ভোল্টেজ থেকে থাকবে কত ডিগ্রি? 90 degree left করবে। 90 ডিগ্রি। কথা বোঝা যাচ্ছে? ডিভাইডেড বাই Vm বাই Z যেটা আছে এটাকে সাপোজ ধরো আমরা লিখতেছি Im সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। এখন ফ্লাক্স যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি I1 ফাই এম, তাহলে সেই ক্ষেত্রে ফাই এম সমান সমান কি, ফাই এম যেটা আছে এটাকে কি লেখা যায়, ফ্লাক্স ফাই ম্যাক্স মাল্টিপ্লাইড বাই কি ফাই এম আর I1, সে দুইটাই কি থাকবে, ইন ফেজে থাকবে। তাহলে সেক্ষেত্রে এটাকে লিখতে পারি কি সাইন ওমেগা টি মাইনাস কি 90 ডিগ্রি। দেখো এই তিনটা ইকুয়েশন বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা? এই তিনটা ইকুয়েশনের উপরে ট্রান্সফরমারের সকল ইকুয়েশন গুলো এস্টাবলিশ করা হয়েছে। 3 নাম্বারটা একটু বুঝিয়ে দিন আবার। কারোর কোনো সমস্যা? 3 নাম্বার ইকুয়েশনটা আরেকবার বুঝিয়ে দিন। ইকুয়েশনটা আরেকবার। 3 নাম্বারটা স্যার একটু আরেকবার স্যার বুঝিয়ে দিন। I1 is equal to I1 is equal to Vm by Z, ওইটাও স্যার একটু বলেন। Vm বাই জেড হচ্ছে কি, তুমি ধরো এখানে ইন্ডাক্টরের জায়গায় তুমি যদি একটা ইম্পিডেন্স কল্পনা করো, তাহলে কারেন্টের ইকুয়েশন কি ভোল্টেজ ডিভাইডেড বাই কি ইম্পিডেন্স না? তুমি ভি সমান সমান কি লেখো বলো তো, সরি আই সমান সমান কি লেখো, ভি ডিভাইডেড বাই কি জেড না? তোমরা কি ফেজর পড়ছিলা ইয়েতে সার্কিটে? জি স্যার। তা তোমরা এরকম কোন ইকুয়েশন পড়া নেই, আই ফেজর সমান সমান কি ভি ফেজর ডিভাইডেড বাই জেড ফেজর? জি স্যার, এটা দেখছি। জি স্যার, পড়ছি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। তো তাহলে তোমার ম্যাগনিটিউড নিয়ে যখন কাজ করবা, ভিএমটাকে জেড দিয়ে ভাগ করলে তুমি কি পাবা, কারেন্টের ম্যাগনিটিউড পাবা, রাইট? জি স্যার। জি স্যার। এখন 3 নম্বর ইকুয়েশনটাকে যে ছেলেটা বলতেছে স্যার বুঝি নাই, ধরো তোমার এখানে তুমি একটা কারেন্টের ওয়েভ ফর্ম পাইছো, এটা হচ্ছে আই এর ওয়েভ ফর্ম, আর তোমাকে বলা হলো তুমি ফাই এর ওয়েভ ফর্মটা লেখো, এটা হচ্ছে I1, আর তুমি এখানে যেটা লিখতেছো সেটা হচ্ছে ফাই এম। এখন ফাই এম যদি প্রপোর্শনাল টু I1 হয়, তাহলে কি I1 জিরো থাকলে ফাই এম কি হবে, জিরো হবে কি, তাই তো? জি স্যার। I1 আস্তে আস্তে বাড়লে ফাই এমও কি আস্তে আস্তে কি হবে, বাড়বে না? পারবে। যখন I1 আবার জিরো হবে তখন ফাই এম কি হবে, 0 হবে। জিরো হবে। তারপরে I1 এর ডাইরেকশন যখন চেঞ্জ হবে, ফাই এম কি একই রকম থাকবে নাকি তারও ডাইরেকশন চেঞ্জ হবে? চেঞ্জ হবে ডাইরেকশন স্যার। চেঞ্জ হবে। তার মানে দেখো তো I1 এর যে ওয়েভ ফর্ম আর ফাই এম এর যে ওয়েভ ফর্ম, দুইটার মধ্যে ম্যাগনিটিউডের চেঞ্জ হতে পারে, কিন্তু ওয়েভ ফর্মের প্রকৃতি কি চেঞ্জ হয়? নো স্যার। না সেই জন্য আমরা দুইটার ম্যাগনিটিউডকে ডিফারেন্ট দেখাইছি, কিন্তু দুইটার ফেস কি হবে, সেম।
সেম হবে, বুঝা গেছে? জি স্যার। কারোর এখানে কোনো সমস্যা আছে কিনা? এনিওয়ান? আচ্ছা, ধরে নিচ্ছি সমস্যা নাই। তাহলে এখন তোমার ইনডিউস ভোল্টেজের ইকুয়েশন কি? ইনডিউস ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে এন ইন্টু ডি ফাই বাই ডিটি। অ্যাকচুয়ালি এইটার আগে একটা মাইনাস সাইন দিতে হয়, যেটাকে আমরা বলি হচ্ছে লেনজের ল। লেনজের ল কি বলছে? যে কোনো একটা জায়গায় যদি ভোল্টেজ ইনডিউস হয়, সেই ভোল্টেজ ইনডিউস হওয়ার জন্য কি করতে হবে? অবশ্যই ফ্লাক্সের চেঞ্জ থাকতে হবে। কিন্তু এই ভোল্টেজটার প্রকৃতি এমন হবে যেন যার কারণে সে তৈরি হচ্ছে সেই কারণটাকে সে কি করে? বাধা দেয়। এটাই হচ্ছে কি লেনজের ল। লেনজের ল কি বলছে? যে কোনো একটা জায়গায় যদি ভোল্টেজ ইনডিউস হইতে হয়, তাহলে ডেফিনেটলি ফ্যারাডেস যেটা বলছে, টাইমের রেসপেক্টে ফ্লাক্সের কি হইতে হবে? চেঞ্জ হইতে হবে। সেটা ঠিক আছে, কিন্তু এই ভোল্টেজের প্রকৃতি এমন হবে যেন যার কারণে সে তৈরি হচ্ছে সেই কারণটাকে সে কি করে? বাধা দেয়। ঠিক আছে, এবার দেখো 1 2 3 থেকে আমরা কিভাবে জিনিসটাকে ফেজরিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। দেখো তো, ভিএল এর ইকুয়েশন কি? সাইন ওমেগা টি। তাহলে তোমরা তো ফেজর পড়ছো নাকি? ফেজর ড্র করতে পারো তো নাকি? জি স্যার। পারো? জি স্যার। আচ্ছা, যদি ফেজর পেরে থাকো তাহলে আমি এখানে ভি ওয়ানটাকে যদি রেফারেন্স ধরি, এটা হচ্ছে সাপোজ ভি ওয়ান, তাহলে কারেন্টের ফেজর কি হবে? কারেন্টের ফেজর ভোল্টেজের ফেজর থেকে কত ডিগ্রি ল্যাগ থাকবে? 90। 90 ডিগ্রি। ল্যাগ মানে কি? ক্লকওয়াইজ দিকে যাইতে হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ দিকে যেতে হবে? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ গেলে লিড হয়, ক্লক ও ক্লকওয়াইজ স্যার। গেলে হচ্ছে ল্যাগ হয়। ঠিক আছে, তাহলে ভোল্টেজ থেকে ক্লকওয়াইজে আমাকে কত দূর যাইতে হবে? 90 ডিগ্রি। তাহলে ক্লকওয়াইজ যদি আমি 90 ডিগ্রি যাই, এইখানে যে আমি যে এটা পাবো সেটা হচ্ছে কি তোমার আই ওয়ান এর ফেজর। এখন ফাই এম যেটা আছে সেটা কি আই ওয়ান এর সাথে ইন ফেজে থাকবে, নাকি তার থেকে অ্যাঙ্গেল ল্যাগ করবে না লিড করবে? কি করবে? স্যার আরেকবার বলবেন? সেম থাকবে। আই ওয়ান আর ফাই এম দুইটার ফেজর কি সেম নাকি ডিফারেন্ট? সেম সেম। স্যার। ও সেম 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 স্যার। সেম। তাহলে ফাই সেম এম স্যার। যেটা আছে, ফাই এমটা আই ওয়ান এর সাথে কিসে থাকবে? ইন ফেজে থাকবে, রাইট? জি স্যার। জি স্যার। ল্যাগিং এর ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ হয়। হ্যাঁ, ল্যাগিং হচ্ছে, সবসময় মনে রাখবা ল্যাগিং এর ক্ষেত্রে তোমাকে যেতে হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ। বা তুমি নেগেটিভ অ্যাঙ্গেলের ক্ষেত্রে যাও কোন দিকে? অ্যান্টি সরি, ক্লকওয়াইজ। ল্যাগিং এর ক্ষেত্রে তুমি যাবে হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। নেগেটিভ নেগেটিভ থেটার ডাইরেকশন যেটা, সেটাই হচ্ছে অ্যান্টি ক্লক ডাইরেকশন, সরি ল্যাগিং এর ডাইরেকশন। আর লিডিং এর ক্ষেত্রে যাবা কোথায়? লিডিং অ্যান্টি এর ক্ষেত্রে ক্লকওয়াইজ। যাবা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বা প্লাস থেটা ডাইরেকশন। কি কথা বোঝা যাচ্ছে? জি আচ্ছা, তো তাই যদি হয়, এখন দেখো ই ওয়ান, সমান সমান আমি কি লিখতে পারি? ই ওয়ান সমান সমান কি? ই ওয়ানটা কোথায় ইন্ডিউস হচ্ছে? প্রাইমারি সাইডের উইন্ডিং এ, রাইট? তাহলে প্রাইমারি সাইডের নাম্বার অফ টার্নস কত? এন ওয়ান। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি মাইনাস এন ওয়ান ইন্টু ডি ফাই এম ওভার কি ডিটি। কেন ডি ফাই এম ওভার ডিটি লিখলাম? কারণ এই ফাই এম যেটা আছে, ফাই এমটা কি প্রাইমারি সাইডের উইন্ডিংটাকেও কাট করছে,
সেকেন্ডারি সাইডের উইনিংটাকেও কাট করছে, রাইট? তাহলে এখানে E1 সমান সমান কি লেখা যায়? মাইনাস N1 d অফ ডিটি। এটার জায়গায় এখন ফাইমের ইকুয়েশন বসিয়ে দেবো। ফাইমের ইকুয়েশন কি ছিল? ফাইভ এক্স Primary to sin মাল্টিপ্লাইড বাই omega t সাইন minus 90 ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। কি ঠিক আছে কিনা? জি স্যার তাহলে এখানে মাইনাস N1, এখানে কি আসবে? 5x আসবে, বাইরে বের হয়ে আসবে। তারপরে সাইন ওমেগা টি, তার মানে এখানে তোমার এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবা? ওমেগা একটা বাইরে আসবে, তারপরে আসবে কি কস ওমেগা টি মাইনাস কি 90 ডিগ্রি। এটাই তো নাকি? জি স্যার জি স্যার। কি দেখো, এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? তাহলে এইটাকে দেখো তো আমরা কিভাবে লিখতে পারি? N1 5x ওমেগা মাইনাস কস ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। তার মানে এটাকে ফাইনালি আমরা লিখতে পারি কি? 5x ওমেগা মাইনাস কস ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি সমান সমান কি লেখা যায়? কস ওমেগা টি মাইনাস থেটা সমান সমান কি? কি লেখা যায় কিনা? জি জি স্যার লেখা যায়? এইটা বুঝো যাই। তোমরা? জি স্যার। এটা দেখো কজ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। কজ ওমেগা টি মানে কি? রেফারেন্স পয়েন্ট থেকে সে ম্যাক্সিমাম হবে, রাইট? মাইনাস 90 ডিগ্রি মানে কি? এই ওয়েভটাকে তুমি সরাবা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এখান থেকে যেটা স্টার্ট করার কথা ছিল সেটা এখান থেকে স্টার্ট না করে কোথা থেকে স্টার্ট করবে? এখান থেকে। তার আগে মাইনাস থাকা মানে কি? এটা প্লাস থেকে শুরু না হয় শুরু হবে কোথা থেকে? -3 নিচ থেকে। মাইনাস থেকে। তাহলে এইটাকে তুমি যদি আগে প্লট করো, এই ওয়েভটা দেখতে কি মাইনাস সাইন ওমেগা টি এর মতো না? জি স্যার জি স্যার। কি বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে এখন আমাকে বলো তো যে E1 এর ইকুয়েশন তুমি যেটা পাইলা মাইনাস সাইন ওমেগা টি, আর V1 এর যে ইকুয়েশন পাইলা, দুইটার ভিতরে ফেজের ডিফারেন্স কত ডিগ্রি থাকবে? 90 ডিগ্রি কত ডিগ্রি? 90 একটা প্লাস একটা মাইনাস সাইন, তাহলে দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 180 রাইট 180 ডিগ্রি, রাইট? আসছে। আচ্ছা, কোন একটা সাইন ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু তুমি যদি জানো Vm, তো ম্যাক্সিমাম ভ্যালুর থেকে আরএমএস ভ্যালু তোমরা বের করো কিভাবে? ম্যাক্সিমাম ভ্যালু থেকে আরএমএস ভ্যালু বের করো কিভাবে? ভিআরএমএস এটা সমান স্যার সমান কি রুট টু লেখা দিয়ে যায়? ম্যাক্সিমাম ভ্যালু √2 দিয়ে ভাগ। ডিভাইডেড বাই কি √2, তাই তো? জি তার স্যার মানে কি তার যে ম্যাগনিটিউড, ম্যাক্সিমাম ম্যাগনিটিউড, সেই ম্যাক্সিমাম ম্যাগনিটিউডকে তুমি ভাগ দাও কত দিয়ে? √2 দিয়ে। √2 দিয়ে। তাহলে এই যে ইকুয়েশন E1 এর ইকুয়েশন লিখলা, তার ম্যাগনিটিউড কি এইটা না?
কি জি স্যার ম্যাক্সিমাম ম্যাগনিটিউড কি? ভিএম জি স্যার। ধরো তুমি কোনো কিছুকে এইভাবে লিখতেছো এ সাইন থেটা, তাহলে এই থেটাটা হচ্ছে কি সাইনের ফেজ, আর এটা কি ম্যাক্সিমাম ম্যাগনিটিউড না? জি স্যার। জি স্যার তাহলে এই সিগন্যালের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড কি হবে? সাইনের বাদে যতটুকু অংশ আছে টোটালটাই কি তার ম্যাগনিটিউড তো এখানে নাকি? আমার কিন্তু জি স্যার। কি ঠিক আছে? ঠিক আছে কিনা? জি স্যার। তো তাহলে আমরা ই ওয়ান সমান সমান কি লিখতে পারি? ই ওয়ান সমান সমান লেখা যায় কি ম্যাগনিটিউড এন ওয়ান পাই ম্যাক্স ইন্টু ওমেগা ডিভাইডেড বাই কি ম্যাক্সিমাম ম্যাগনিটিউডকে কত দিয়ে ভাগ দিতে হবে? √2 √2 দিয়ে ভাগ দিতে হবে। তার √2 দিয়ে ভাগ দিলে এটাকে আমরা লিখতে পারি কি এন ওয়ান পাই ম্যাক্স ওমেগা সমান সমান কি লেখা যায় টোয়াইস পাই এফ নাকি ডিভাইডেড বাই √2। এইটাকে তুমি যদি একটু সিম্পলিফাই করো তাহলে কি হবে √2 পাই এন ওয়ান পাই ম্যাক্স এফ। √2 পাই সমান সমান কত আসে? √2 পাই সমান সমান কি লেখা যায়? √2 পাই সমান সমান কি লেখা যায়? গুণ করো তো কত আসে? 4.44 4.44 নাকি? জি। এইটাই হচ্ছে ই ওয়ানের আরএমএস এর ইকুয়েশন। তাহলে দেখো একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনডিউস ভোল্টেজ কোন কোন জিনিসের উপরে ডিপেন্ড করে? ম্যাক্সিমাম ফ্লাক্স আর কি ফ্রিকোয়েন্সি, এই দুটোর উপরে কি ডিপেন্ডেন্ট, রাইট? স্যার জি স্যার। প্রাইমারি এতে কতটা লুপ আছে এটা ডিপেন্ড করে। কি বুঝি নাই, প্রাইমারি সাইডে কি হয়েছে? আর লুপের উপর ডিপেন্ড করে স্যার। প্রাইমারি সাইডে ওই বলতে চাচ্ছি স্যার প্রাইমারি সাইডে প্রাক সংখ্যার উপর নির্ভর করে। হ্যাঁ প্রাইমারি সাইডে টার্ন সংখ্যার উপরেও ডিপেন্ড করে, কিন্তু তুমি একবার ট্রান্সফরমার বানাই ফেলার পরে কি টার্ন সংখ্যা চেঞ্জ করতে পারো? ও এটা কনস্ট্যান্ট থাকে জি স্যার টার্ন তো আর তুমি চেঞ্জ করতে পারবে না, রাইট? কিন্তু জি তুমি স্যার তোমার কারেন্টটাকে চেঞ্জ করলে ফাইম্যাক্সও চেঞ্জ হবে আর ফ্রিকোয়েন্সিটাও তো সাপ্লাই ভোল্টেজের উপর ডিপেন্ড করবে, রাইট? আচ্ছা, স্যার এখানে আমরা সিমিলারলি ভিআরএমএস স্যার ভ্যালু নিয়ে কাজ করলাম কারণ কি ভিআরএমএস ভ্যালু নিয়ে কাজ করলাম কারণ ভিএম দিয়ে কারণ না কারণ হচ্ছে তোমার ইয়েতে ট্রান্সফরমারে সেকেন্ডারিতে যে তুমি ভোল্টেজ কারেন্ট পাবা সেটা কি এসি না ডিসি? ও এসি স্যার এসি হলে তো আর তুমি ডিসি ভ্যালু নিয়ে কাজ করো না, তুমি কোন ভ্যালু নিয়ে কাজ করো? এসি আরএমএস নিয়ে কাজ করো, রাইট? ইয়েস স্যার আর কারোর কোনো কোশ্চিন আছে? স্যার E1 কেও কি আমরা আরএমএস এ নিয়ে আসলাম, মানে ভাগ দিয়ে √2 দিয়ে? হ্যাঁ আরএমএস এ নিয়ে আসলাম। সিমিলারলি এখন আমরা ই2 তেও যাব। ই2 এর ইকুয়েশন কি দেখো, ই2 এটা সমান সমান এখন কি লেখা যায়? ই2 এ কোন ফ্লাক্সটা কাট করছে দেখো তো, সেম মিউচুয়াল ফ্লাক্সই কাট করছে না? জি স্যার। তাহলে ই2 এর ইকুয়েশনটাকে কি লেখা যায়? ই2 সমান সমান কি লেখা যায় মাইনাস n2 মাল্টিপ্লাইড বাই কি ডি ফাই এম ওভার কি ডিটি, বা এটাকে লেখা যায় মাইনাস n2 মাল্টিপ্লাইড বাই ডি অফ ডিটি ফাই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি।
বা আগের মতোই এটাকে লেখা যায় কি মাইনাস এন টু 5x বাইরে চলে আসবে, তারপরে তোমার এখান থেকে ওমেগা আসবে, সাইনকে তুমি ডিফারেন্সিয়েট করলে কি আসবে কস ওমেগা টি মাইনাস কি 90 ডিগ্রি। তাহলে এখন এখানে তোমার যদি এইটাকে আগের মতো করে লেখো এন টু 5x ওমেগা মাইনাস কস ওমেগা টি মাইনাস কি 90 ডিগ্রি, মাইনাস কস ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি সমান সমান কি লেখা যায় সাইন মাইনাস সাইন ওমেগা টি নাকি। তো তাহলে E2 এর ফেজর ফর্মে তুমি কি লিখতে পারো, E2 যেটা আছে E2টাই কে তুমি ফেজর ফর্মে লিখতে পারো কি বা আরএমএস ভ্যালু দিয়ে যেটা লিখতে পারো 5x ওমেগার পরিবর্তে লিখতে পারো কি মাল্টিপ্লাইড বাই টুয়াইস পাই এফ, আর এটাকে ভাগ করতে হবে কি দিয়ে √2। তার মানে এগেইন এটাতেও তুমি পাবা কি 4.44 5x ইন্টু এফ। আচ্ছা, তাহলে এখন তোমাকে যদি বলা হয় E1 ওভার E2 এটা সমান সমান কি লেখা যাবে বলো তো 4.44 5x f ইন্টু কি n1 ডিভাইডেড বাই 4.44। আম্মু তোমার আরবির আন্টি কল দিতে দিতে মরে যাচ্ছে। তোমার আরবির আন্টি। n1/n2 তাহলে 4.44 কাটাকাটি হয়ে গেল, 5x কাটাকাটি হয়ে গেল, এফ এফ কাটাকাটি হয়ে গেল, ফাইনালি কি থাকে n1/n2 আর ফেজরিক্যালি যদি তুমি চিন্তা করো দেখো এই এইটার ফেজর আর এইটার ফেজর কি ফেজ কি সেম তো নাকি, জি প্রাইমারি স্যার সাইডের ইনডিউস ভোল্টেজ আর সেকেন্ডারি সাইডের ইনডিউস ভোল্টেজ কি সেম না ডিফারেন্ট ফেজর বা ফেজ সেম সেম সেম, শুধুমাত্র ডিফার করবে কিসের উপরে নাম্বার অফ টার্নস এর উপরে, রাইট? কারণ নাম্বার অফ টার্নস জি স্যার। ছাড়া বাদবাকি সব প্রপার্টিজ কি সেম। সেম। তাহলে সেক্ষেত্রে আমরা E2 যেটা আছে E2টাকে লিখতে পারি কি E2 আর E1 দুইটাই কিসে থাকবে সেম ফেজে থাকবে। E2টা যদি কখন বড় হবে যদি n2 গ্রেটার দেন কি হয় n1 হয়। কি কথা বোঝা যাচ্ছে? জি স্যার জি স্যার আচ্ছা, এখন তুমি যদি প্রাইমারি সাইডে তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো তাহলে V1 সমান সমান কি লেখা যায় E1 তো নাকি, জি স্যার আর সেকেন্ডারি সাইডে লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ এই ভোল্টেজটাকে তুমি যদি V2 নাও আর এখানে তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো তাহলে V2 সমান সমান কি লেখা যায় 2 তাহলে এখানে দেখো তো E1 ডিভাইডেড বাই E2 এটা ইকুয়ালস টু লেখা যায় কি n1 ওভার কি n2, এটার পরিবর্তে E1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি V1 আর E2 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি V2 লেখা যায়। জি স্যার কি লেখা যায় কিনা ইয়েস স্যার আবার তোমার যদি এটা আইডিয়াল ট্রান্সফরমার হয়, যদি এটা আইডিয়াল ট্রান্সফরমার তুমি কনসিডার করো তাহলে দেখো এখানে ইনডিউস ভোল্টেজ যেটা আছে E2 E2 এর কাজ কি হবে
ইটুর কাজ হবে হচ্ছে যার কারণে সে তৈরি হয়েছে সে কারণটাকে সে কি করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। কার কারণে তৈরি হয়েছে? স্যার E1 এর কারণে। না, মিউচুয়াল ফ্লাক্সের কারণে, এই ও ফ্লাক্সের ফ্লাক্স, জি কারণে, স্যার, রাইট? ফাইন। জি স্যার। তার মানে এই ফ্লাক্সটাকে সে কি করতে যাবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। বাধা দেওয়ার চেষ্টা করবে মানে ফ্লাক্স সেকেন্ডারি উইন্ডিং এর ভিতরে যে ডাইরেকশনে কারেন্ট যা ফ্লাক্স যাচ্ছে, সে কি করবে, উল্টা ডাইরেকশনে একটা ফ্লাক্স তৈরি করতে চাবে, যাতে যে ফ্লাক্সের কারণে সে তৈরি হচ্ছে সে ফ্লাক্সটাকে সে কি দিতে পারে, বাধা দিতে পারে। তো যদি অপোজিট ডাইরেকশনে সে একটা ফ্লাক্স তৈরি করতে চায়, তাহলে সেকেন্ডারি সাইডে কারেন্টের ডাইরেকশন কিরকম হবে? রাইট হ্যান্ড রুল অনুসারে বলো তো। স্যার E1 দিকের উল্টা দিকে কারেন্টটা যাবে আর কি। উল্টা দিকে মানে কি, এই ডাইরেকশনে কারেন্ট যেতে হবে, রাইট? রাইট হ্যান্ড প্লেস করো, বৃদ্ধাঙ্গুলি বাদে বাদ বাকি চারটা আঙ্গুলকে হচ্ছে এই আমার কারেন্টের ডাইরেকশন অনুসারে প্লেস করো, তাহলে দেখবা যে বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে থাকবে, উপরের দিকে থাকবে, রাইট? জি স্যার। কি তাই তো নাকি? জি স্যার। তো তাহলে কারেন্টের ডাইরেকশন কি হবে, সে নিচ দিয়ে ঢুকবে, ঢুকে এইভাবে ঘুরে ঘুরে এই দিক দিয়ে কি হবে, বের হয়ে চলে যাবে। তো ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা কনভেনশন আছে যেটাকে আমরা বলি হচ্ছে ডট পোলারিটিস। ডট পোলারিটিসটা কি? ডট পোলারিটিসটা সবসময় সেম পোলারিটির টার্মিনালটাকে আমরা আইডেন্টিফাই করি। তো দেখো E1 আর E2 এই দুটার ভিতরে সেম পোলারিটিস কোন জায়গায় আছে? এখানে যদি আমি ডট দিই, সেকেন্ডারিতে এখানে ডট দিতে হবে, রাইট? কারণ এটা পজিটিভ হলে এটাও পজিটিভ হচ্ছে। অথবা তুমি যদি নেগেটিভ টার্মিনালটাকে নিতা, তাহলে কি করতে, তুমি এখানে ডট দিলে এখানেও ডট দিতা। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তো ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখো, ডট পোলারিটিস, একটা ডট পোলারিটিসে যদি কারেন্ট ঢুকে, অপর ডট পোলারিটিস থেকে কারেন্টটা কি হয়, ঢুকে না বের হয়ে যায়? ঠিক আছে স্যার। বের হয়ে কি- যায়। কি হয়ে যায়? স্যার আউটপুট হয়। বের হয়ে যায়, রাইট? জি। কি বের হয়ে যায় তো নাকি? জি স্যার। আচ্ছা, তো যদি বের হয়ে যায়, দেখো এখন তোমার এই প্রাইমারি সাইডের কারেন্টটা অ্যাকচুয়ালি কোথা থেকে তৈরি হচ্ছে, এই সেকেন্ডারি সাইডের যে ফ্লাক্সটা জেনারেট করছে, ধরো এখানে একটা দুইটা উইন্ডিং আছে, এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। সেকেন্ডারি সাইডের যে কারেন্ট আছে সে কি করতেছে, মেইন যে ফ্লাক্সটা আছে এই ফ্লাক্সটাকে কি করার চেষ্টা করতেছে, অপোজ করার চেষ্টা করতেছে φ2। তাহলে অপোজ করলে কি টোটাল ফ্লাক্স যেটা আছে কোরের ভিতরে সেটা কি কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে স্যার। কমে যাবে। তো কমে যদি যায়, প্রাইমারি সাইডের ইনডিউস ভোল্টেজ এটা ডিপেন্ড করে কার উপরে, নাম্বার মিউচুয়াল অফ ফ্লাক্সের টার্ন উপরে তো নাকি? অফ ফ্লাক্স। জি স্যার। তো ইয়েতে মিউচুয়াল ফ্লাক্স যদি কমে যায়, ইনডিউস ভোল্টেজ কি কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে স্যার। ইনডিউস ভোল্টেজ যেটা আছে সেটা কি বাধা প্রদানকারী বল নাকি সহযোগী বল? স্যার বাধা প্রদানকারী। তা ইনডিউস ভোল্টেজ যদি কমে যায়, তোমার ইনপুটটাকে তুমি চেঞ্জ করো নাই, তাহলে কি কারেন্ট কি বেড়ে যাবে না কমে যাবে? বাড়বে। কি হবে? কারেন্টটা কি হবে?
প্রাইমারি সাইডের কারেন্টটা বাড়বে কতক্ষণ পর্যন্ত বাড়বে? যতক্ষণ পর্যন্ত না এ একটা ফ্লাক্স তৈরি করছে φ1, যেই φ1টা অ্যাকচুয়ালি কি করবে, φ2টাকে কি করবে, ক্যান্সেল করে দেবে, সো দ্যাট সিস্টেমের ভিতরে যে ফ্লাক্সটা আছে এই ফ্লাক্সটা যেন কি থাকে, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট থাকে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তার এটা মানে কোন সেই, মেকানিজমের জন্য হচ্ছে স্যার? কি বুঝি না, আবার বলো। এটা কোন মেকানিজমের জন্য হইতেছে আর কিছু? কোন মেকানিজমের জন্য হচ্ছে? জি স্যার। আচ্ছা, তোমাকে এখানে একটু আরেকটু ভালো করে বুঝাই। ধরো তোমার ট্রান্সফর্মার আছে, এখানে তোমার উইনিং আছে। এখন তুমি এই দুই মাথা ওপেন রাখছো, লোডে এখনো কানেকশন দাও নাই, আর তোমার প্রাইমারি সাইডের কারেন্ট যেটা আছে এই কারেন্টটা, ধরো আমি এটাকে বলতেছি আইএম। আইএম কেন? কারণ হচ্ছে এটা ম্যাগনেটাইজেশন কারেন্ট, যেটা তৈরি করতেছে কি প্রাইমারি সাইডে কোরের ভিতর দিয়ে যখন যাচ্ছে তখন সে একটা ফ্লাক্স তৈরি করছে, এই ফ্লাক্সের ভ্যালুটা কি, পাই। এখন যখন সেকেন্ডারি সাইডে কোনো কারেন্ট ছিল না, কারণ কি তুমি সুইচটাকে অফ করে রাখছো, তো সুইচটাকে অফ করে রাখলে সেকেন্ডারি সাইডে কোনো ইয়ে আছে, কারেন্ট থাকবে? না স্যার। I2 এর ভ্যালু কি হবে? জিরো, Zero. রাইট? জিরো। তা I2 এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে এইখানে যে ফ্লাক্সটা আছে এই ফ্লাক্সটাই কি করবে, প্রাইমারি সাইডে কি করবে, জিরো থাকবে। ভোল্টেজ ইনডিউস করবে, রাইট? কি তাই তো নাকি? জি স্যার। এবার তুমি যেটা করলা সেটা হচ্ছে যে এখানে তুমি সুইচটাকে ক্লোজ করলা, ক্লোজ করলে তোমার এর ভিতর দিয়ে এই ডাইরেকশনে কারেন্ট যাওয়া শুরু করলো, কারণ কি সেকেন্ডারি ভোল্টেজটা এমন হবে যেন যার কারণে সে তৈরি হচ্ছে সেই কারণটাকে সে কি করে, বাধা দেয়। কার কারণে তৈরি হচ্ছে? এই মিউচুয়াল ফ্লাক্সের কারণে। তো তাহলে তোমার সেকেন্ডারিতে যদি এখন এই ডাইরেকশনে কারেন্ট যায়, তাহলে কি হবে, সেকেন্ডারিতে এই ডাইরেকশনে একটা ফ্লাক্স তৈরি হবে, রাইট? যেটাকে আমরা বলতেছি কি φ2। তাহলে জি কি স্যার। সেকেন্ডারিতে এখন কি কোরের ভিতর দিয়ে ফ্লাক্স সংখ্যা কি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে না কমবে? কমবে, কারণ কি দুইটা ফ্লাক্সের ডাইরেকশন তো অপোজিট, রাইট? এই ফ্লাক্সটা এর ভিতর দিয়ে কি হবে, উল্টা দিকে যাবে। তার মানে কি টোটাল ফ্লাক্স কি এখন বাড়বে না কমবে? কমবে। কমবে স্যার। টোটাল ফ্লাক্স কমবে। তাহলে তোমার যদি এখানে প্রাইমারি সাইডে টোটাল যে আগের ফ্লাক্স ছিল সেটা যদি φm হয়, এখন কি φm থাকবে না φm এর থেকে কম হবে? কম হচ্ছে। কম হবে স্যার। কম হবে। তো কম যদি হয় তাহলে তোমার ইনডিউস ভোল্টেজ কি আগের থেকে কমবে না বাড়বে? কমবে স্যার। তো ইনডিউস ভোল্টেজ যদি প্রাইমারি সাইডে কমে যায়, প্রাইমারি সাইডে তুমি সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ করো নাই, ইনডিউস ভোল্টেজটা কি ছিল, বাধা প্রদানকারী বল। তো বাধা প্রদানকারী বল যদি কমে যায়, তাহলে কি কারেন্ট কি, এখানে একটা এক্সট্রা কারেন্ট তৈরি হবে, যে কারেন্টটা অ্যাকচুয়ালি কি করবে, এটাকে আমরা বলি কি I2 প্রাইম, যেটা অ্যাকচুয়ালি কি করবে, এখানে যে অপোজিট দিকে ফ্লাক্সটা তৈরি হয়েছে এইটার ঠিক অপোজিট দিকে আরেকটা ফ্লাক্স সে তৈরি করবে, যেটা হচ্ছে কি φ1। এবং φ1 এবং φ2 এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, সো দ্যাট তোমার এইটার ভিতরে যে মিউচুয়াল ফ্লাক্স আছে এইটা যতটুকু কমছিল ঠিক সেই পরিমাণ কি করবে, বাড়াই দিবে, যাতে E1 আর E2 কি থাকে,
আগের পজিশনে সে কি করে, ব্যাক করে। কি আমার কথা বুঝতে পারতেছো? স্যার এক্ষেত্রে অ্যাপ্লাইড ভোল্টেজ বাড়াতে হবে না নাকি? না না না, অ্যাপ্লাইড ভোল্টেজ একই থাকবে। আচ্ছা, এইটাকে আরেকটু তোমাকে বোঝার সুবিধার জন্য আমি ইকুয়েশন দিয়ে বলি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। সাপোজ ধরো তোমার এখানে আমি প্রাইমারি সাইডে ধরো কোনো একটা উইন্ডিং যদি থাকে, তাহলে তো উইন্ডিং এর একটা কি থাকে, রেজিস্ট্যান্স থাকে, রাইট? জি বা একটা ইম্পিডেন্স থাকে। তো ধরো আমরা এখানে একটা ইম্পিডেন্স ধরতেছি, যেটা হচ্ছে কি খুবই ছোট একটা ইম্পিডেন্স। কারণ কি, উইন্ডিং যেহেতু আছে, উইন্ডিং এর কি থাকবে, একটা তো ইম্পিডেন্স থাকবে, রাইট? তো এটাকে ধরো স্যার। একটা বলতেছি Z2, এটাকে বলতেছি Z1। তাহলে এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে, মনে করো আমি এখন বলতেছি যে এর ভিতর দিয়ে আগে কি যাচ্ছিল, শুধুমাত্র আয়ন কারেন্টটাই যাচ্ছিল। তুমি এখানে সুইচ এখনো ক্লোজ করোনি। এটাকে আমি একটু ভালো করে আঁকাই। তুমি এখানে Z2 যেটা আছে, এখানে সুইচটা তুমি এখনো অন করোনি, এটা হচ্ছে Z2। তাহলে সেকেন্ডারি সাইডে কি কোনো কারেন্ট যাবে? না স্যার। যায় নাই। তাহলে প্রাইমারি সাইডের যে কারেন্ট আছে, সে কারেন্টের ইকুয়েশন কি হবে? এটা যদি প্লাস মাইনাস হয়, এটা যদি প্লাস মাইনাস হয়, এর ভিতর দিয়ে কারেন্টের ডাইরেকশন যদি এটা হয় প্লাস মাইনাস, তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো, মাইনাস V1 প্লাস কি IM Z1 প্লাস কি E1, এটা ইকুয়ালস টু কি 0, রাইট? লেখা যায়? জি স্যার। কি লেখা যায়? জি স্যার। তো তাহলে তোমার IM সমান সমান কি লেখা যায় বলো তো? V1 মাইনাস E1 ডিভাইডেড বাই কি Z1, রাইট? লেখা জি যায়? জি আচ্ছা, এখন তুমি যখন সেকেন্ডারি সাইডের সুইচটাকে ক্লোজ করলা, ক্লোজ করলে সেকেন্ডারি সাইডে কি তৈরি হলো, একটা কারেন্ট তৈরি হলো। যে কারেন্টটা তৈরি করতেছে কি φ2। φ2-র কারণে তোমার এখানে মিউচুয়াল যে ফ্লাক্সটা ছিল, যেটা কোরের ভিতর দিয়ে যাচ্ছিল, এখন কি ফ্লাক্সটা কি কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে স্যার। কমে যাবে। তো কমে গেলে E1 এর ভ্যালু কি কমবে না বাড়বে? কমে যাবে স্যার। তো E1 এর ভ্যালু যদি কমে যায়, তুমি তো V1টাকে চেঞ্জ করো নাই, স্যার তাহলে হ্যাঁ IM বুঝছি। এর ভ্যালু কি হবে? স্যার বেড়ে বাড়বে যাবে স্যার। স্যার। বাড়বে কিনা? জি স্যার। তো সেই বাড়তি অংশটাকে আমরা বলতেছি কি I2 প্রাইম। কেন এটাকে I2 প্রাইম বলতেছি? কারণ হচ্ছে এই কারেন্টটা ততক্ষণ পর্যন্তই বাড়তে পারবে যতক্ষণ পর্যন্ত না এই কারেন্টের কারণে একটা অপোজিং ফ্লাক্স φ1 তৈরি হচ্ছে, যে φ1টা কি করবে, φ2টাকে টোটাল কি করে দিবে, ক্যান্সেল করে দিবে। So ক্যান্সেল that আউট করবে স্যার। শুধুমাত্র কোরের ভিতরে কোন ফ্লাক্সটা থাকবে, φm। আইএম। কি কথা বুঝতে পারতেছো? জি স্যার বুঝছি। এখন ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা? জি স্যার। তো সেই জন্যই দেখো যে এখানে তোমার এই যে যেটা বলছিলাম, যে দুইটা কয়েলের ভিতর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে কি I2, যেটা φ2 তৈরি করতেছে। আরেকটা কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে কি I2 প্রাইম, যেটা কি করতেছে φ1 তৈরি করতেছে, এবং এই φ1 এবং φ2 একটা আরেকটাকে কি করবে, ক্যান্সেল আউট করবে। ক্যান্সেল আউট করবে, রাইট? জি স্যার। তা সেই ক্ষেত্রে এইটার নাম্বার অফ টার্নস হচ্ছে N1, এটার নাম্বার অফ টার্নস হচ্ছে N2। তাহলে প্রাইমারি সাইডের টোটাল ম্যাগনেটোমোটিভ ফোর্স কি হবে? ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইকুয়েশন কি? ফাই ফাই সমান সমান কি বি মাল্টিপ্লাইড বাই কি এ, তো নাকি? জি স্যার। তো ধরো এটা ইকুয়ালস টু লেখা যায় কি বি, বি এর পরিবর্তে কি লেখা যায়, এন আই ডিভাইডেড বাই কি
বি সমান সমান কি মিউ ইন্টু এইচ, Yes. কি জানো তো এটা নাকি? Yes. বি সমান সমান যে মিউ এইচ, এটা জানো তো নাকি? স্যার এটা ছিল না আমাদের। স্যার আমরা পড়ি না এটা। আচ্ছা, জি না স্যার, জানি থাকলেও স্যার। এটা হচ্ছে ম্যাগনেটাইজেশন ফোর্স, এইচটা হচ্ছে, বিটা হচ্ছে কি ফ্লাক্স ডেনসিটি, আর এইচটাকে বলা হচ্ছে ম্যাগনেটাইজেশন ফোর্স। তার মানে এখানে এটাকে আমরা লিখতে পারি কি মিউ ইন্টু কি বিএল, সরি বিএল না, এটা হচ্ছে এনআই, এনআই ডিভাইডেড বাই এল ইন্টু এ। তো এই মিউ, লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়া ট্রান্সফরমারের ক্ষেত্রে কি চেঞ্জ হয়? No, sir. তো তাহলে এটাকে আমরা ধরতে পারি কি কনস্ট্যান্ট, সাম কনস্ট্যান্ট কে মাল্টিপ্লাইড বাই কি এন ইন্টু আই, পাই সমান সমান কি লেখা যায় তো এটা নাকি? This is তাহলে আমরা বলছি কি নর্মাল সার্কামস্টেন্সে কি হবে, ফাই ওয়ান যেটা আছে, ফাই ওয়ান কতক্ষণ পর্যন্ত পারবে, যতক্ষণ পর্যন্ত না ফাই ওয়ানের ভ্যালুটা কি হয়, ফাই টু এর ভ্যালুর কি হয়, সমান হয়, রাইট? সমান। তাহলে এই সূত্র অনুসারে এটাকে আমরা লিখতে পারি কি প্রাইমারি সাইডে কোন কারেন্টটা ফাই ওয়ান ক্রিয়েট করতেছে, আই টু প্রাইম, রাইট? Yes, sir. আর প্রাইমারি সাইডের টার্নস সংখ্যা কত? N1. এটা ধরো সাম কনস্ট্যান্ট কে। আর সেকেন্ডারি সাইডের যে কারেন্টটা ফাই টু তৈরি করতেছে সেটা কত, আই টু। আর সেকেন্ডারি সাইডের টার্ন সংখ্যা কত? N. আর এর সাথে একটা কনস্ট্যান্ট থাকবে কে, কারণ কি Yes. কে এর ভ্যালু তো একই কোরের ভিতর দিয়ে যেহেতু যাচ্ছে, সো তার লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া আর পারমিয়াবিলিটি, এই তিনটা প্রপার্টিস কি হবে, সেমই তো হবে নাকি? Yes. নাকি ডিফারেন্ট হবে? Same. সেম হবে। তাহলে এটা যদি কাটাকাটি করে দাও, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি দেখো, আই টু প্রাইম ওভার আই টু, এটা সমান সমান লেখা যায় কি এন টু ডিভাইডেড বাই কি এন ওয়ান, লেখা যায়? Right. আচ্ছা, প্রাইমারি সাইডের টোটাল কারেন্টটা কি আই ওয়ান যদি আমি বলি, তাহলে আই ওয়ানটা কি দুইটা কারেন্টের সমন্বয় না? Yes, sir. আর সেকেন্ডারি সাইডের কারেন্ট যেটা আছে সেটাকে আমরা বলতেছি কি আই টু, রাইট? তো নর্মালি এটা যে ম্যাগনেটাইজেশন আইএম যেটা আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট, এইটা নর্মালি খুব ছোট একটা কারেন্ট হয়, টিপিক্যালি 5% অফ দ্য রেটেড কারেন্ট। তো যেহেতু 5% টিপিক্যালি অফ দ্য রেটেড কারেন্ট, খুব ছোট কারেন্ট থাকে, তাহলে আই ওয়ানটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু আই টু প্রাইম বলতে পারি কিনা? কারণ কি মেজরিটি কারেন্টটাই কোনটা হবে, I could. আই টু I প্রাইম, could. কি তাই তো নাকি? Yes. তা এইটাকে তুমি যদি 1 নম্বর ইকুয়েশন দাও এখন, নাকি আচ্ছা এটাকে যদি এখন 1 নম্বর ইকুয়েশন দাও, এই ইকুয়েশনটাকে আমরা ভেঙে চুরে আবার কিভাবে লিখতে পারি? তাহলে এই ইকুয়েশনটাকে আমরা ফাইনালি এখন কিভাবে লিখতে পারি, আই টু প্রাইমের জায়গায় আমরা অ্যাপ্রক্সিমেটলি এটাকে লিখতে পারি কি আই ওয়ান
ডিভাইডেড বাই I2, এটা ইকুয়ালস টু লেখা যায় কি N2 ওভার N1, বা ফেজরিক্যালি আমি যদি এটাকে লিখি, লেখা যায় কি I1 ওভার I2, এটা ইকুয়ালস টু কি N2 ওভার N1। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আর 1 নম্বর ইকুয়েশন থেকে লিখছিলাম কি V1 ওভার V2, এটা ইকুয়ালস টু কি ছিল E1 ওভার E2, এটা ইকুয়ালস টু কি ছিল N1 ওভার N2। তাহলে এই দুটোকে কম্বাইন করলে আমি কি লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি কি V1 ওভার V2, এটা ইকুয়ালস টু কি N1 ওভার N2, এটা ইকুয়ালস টু লেখা যায় কি I2 ওভার I1, লেখা যায়। জি স্যার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি দেখো তো, V1 I1, এটা ইকুয়ালস টু কি V2 I V1 I1 কি ছিল? ইনপুট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার, রাইট? আর V2 I2 মানে কি? আউটপুট লোড অ্যাপারেন্ট পাওয়ার। কি ঠিক আছে? তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এটাকে যদি আইডিয়াল ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক্স বলি, আইডিয়াল ট্রান্সফরমার, তাহলে আইডিয়াল ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক্স কি দেখো তো, যে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে তোমার ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার কি থাকে? সেম থাকে তো নাকি? জি স্যার। শুধুমাত্র ট্রান্স রেশিওর উপরে ডিপেন্ড করে কি হয়, ভোল্টেজটা চেঞ্জ হইতে পারে অথবা কি হইতে পারে, কারেন্টটা চেঞ্জ হতো। চেঞ্জ হইতে পারে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে আমি যে ইনপুট ভোল্টেজ দিছিলাম, তার ফ্রিকোয়েন্সি কত ছিল? F তো নাকি? সেকেন্ডারি ভোল্টেজে যে ফ্রিকোয়েন্সি, সেটাও তো কি সেম তো নাকি, নাকি ডিফারেন্ট? সেম। তো সেকেন্ডারিতে ইনডিউস ভোল্টেজ যদি সেম হয় ফ্রিকোয়েন্সি, তাহলে সেকেন্ডারিতে যে কারেন্ট যাবে তার ফ্রিকোয়েন্সি কি হবে? সেম হবে। জি স্যার। তার মানে ট্রান্সফরমারের ভিতরে কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়? না স্যার। তাহলে আইডিয়াল ট্রান্সফরমারের বৈশিষ্ট্য কি হবে? আইডিয়াল ট্রান্সফরমার যেটা আছে, এইটার ক্ষেত্রে 4টা যে প্যারামিটার আছে সেটা কি? ভোল্টেজ, তারপরে কি আছে কারেন্ট, একটা কি আছে ফ্রিকোয়েন্সি, আরেকটা কি আছে পাওয়ার। ভোল্টেজ কি হইতে পারে? চেঞ্জ। এটা কার উপরে ডিপেন্ড করবে? N1 and কি N2 এর উপরে ডিপেন্ড করবে, রাইট? কারেন্ট যেটা আছে, কারেন্টটাও কি হবে? চেঞ্জ হবে। ডিপেন্ড করবে কার উপরে? N1 এবং N2 এর উপরে। এবং এখানে একটা মজার জিনিস দেখো, যেহেতু আইডিয়াল ট্রান্সফরমারের প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের পাওয়ার সেম থাকে, তাহলে প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইড যদি 10 টাইমস ভোল্টেজ হায়ার হয়, পাওয়ার তো সে ট্রান্সফার করছে সেম, তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ডারি সাইডের কারেন্ট কি হইতে হবে? 10 গুণ কম হইতে হবে না? জি স্যার। নালে কি গুণফল সেম থাকবে? নো না স্যার। তো তুমি সেকেন্ডারি সাইডের ভোল্টেজটাকে যদি 10 টাইমস হায়ার করো বা 10 টাইমস লোয়ার করো, তাহলে কারেন্টের উপরে তার ইফেক্টটা কি পড়বে? ভাইস ভার্সা। ভোল্টেজটাকে তুমি যত কমাবে সেকেন্ডারি সাইডের কারেন্টটা তত কি হবে? বাড়বে। বা ভোল্টেজ সেকেন্ডারি সাইডে তুমি যত
ভোল্টেজ বাড়াবা কারেন্টটা তত কি হবে, কমবে। ফ্রিকোয়েন্সির কাহিনী কি ঘটবে, আনচেঞ্জড, চেঞ্জ হয়। না স্যার। আর যেটা পাওয়ার আছে, পাওয়ারটাও কি থাকবে, আনচেঞ্জ থাকবে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে। এখন দেখো, ফ্রিকোয়েন্সি আনচেঞ্জ থাকবে, এটা আমরা কোনো ইকুয়েশনের মাধ্যমে কি করতে পারবো না? এই যে ইকুয়েশন তো তুমি পাইলাই, কোথায় পাইলা, প্রাইমারি সাইডের তুমি যে ইকুয়েশন লিখছো এখানকার ফ্রিকোয়েন্সি তোমার হাতে তো নাকি, জি স্যার। সেকেন্ডারি সাইডের তুমি যে ভোল্টেজের ইকুয়েশন পাইছো সেটা কি তোমার হাতে নাকি এটা সিস্টেমের রেসপন্স, এটা আমার। সিস্টেমের রেসপন্স, রাইট? তো তুমি প্রাইমারি সাইডে যে ফ্রিকোয়েন্সি দিচ্ছ সেকেন্ডারি সাইডে অটোমেটিক কি হচ্ছে, আউটপুট পাচ্ছি স্যার। সেম ফ্রিকোয়েন্সিতে আউটপুট পাচ্ছ। Same. কারণ কি, কারণ হচ্ছে, এটা সিম্পল কারণ হচ্ছে যে তুমি প্রাইমারি সাইডে যে ভোল্টেজের ফ্রিকোয়েন্সি দিচ্ছ, প্রাইমারি সাইডের কারেন্টের চেঞ্জটাও কি হচ্ছে, সেম ফ্রিকোয়েন্সিতে হচ্ছে। প্রাইমারি সাইডের কারেন্টটা যদি সেম ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হয়, তাহলে যে ফ্লাক্সটা চেঞ্জ হবে, ফ্লাক্সটাও কি হবে, সেম ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হবে। আর ফ্লাক্সটা যেহেতু সেম ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হচ্ছে, সেকেন্ডারি সাইডে তোমার যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটাও কি হবে, সেম ফ্রিকোয়েন্সিতে ইনডিউস হবে। আর সেকেন্ডারি ভোল্টেজ যে ফ্রিকোয়েন্সিতে ইনডিউস হবে, সেকেন্ডারি সার্কিটের কারেন্টও কি হবে, সেম ফ্রিকোয়েন্সিতে যাবে। কথা বুঝতে পারতেছো কিনা? কারণ কি, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, এবং সবকিছু কে কন্ট্রোল করছে, সেকেন্ডারি সাইডে সবকিছু কন্ট্রোল করতেছে কে, এই ফ্লাক্স। আর এই ফ্লাক্সকে কন্ট্রোল করতেছে কে, প্রাইমারি সাইডের কারেন্ট। আর প্রাইমারি সাইডের কারেন্টটাকে কন্ট্রোল করতেছে কে, প্রাইমারি সাইডের ভোল্টেজ। সো প্রাইমারি সাইডের ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটাকে তুমি যদি চেঞ্জ না করো, তাহলে ডেফিনেটলি প্রাইমারি সাইডের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ না করলে সেকেন্ডারি সাইডের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না। এ কথা বোঝা গেল কিনা? Yes, sir. এখন চলো দেখি আমরা আসলে ট্রান্সফরমারের প্রয়োজনীয়তাটা কি। আচ্ছা, আমাদের দেশে যে পাওয়ার জেনারেশন হয় সেটা কি প্রত্যেক বাড়িতে বাড়িতে হয়, নাকি একটা কোনো রিমোট একটা এলাকায় পাওয়ার প্ল্যান্ট থাকে, রিমোট এরিয়াতে। রিমোট এরিয়া পাওয়ার প্ল্যান্ট থাকে? তো নর্মালি যখন প্রথম তোমার জেনারেটর আবিষ্কার হয়েছিল, তো জেনারেটরটা আবিষ্কার হয়েছিল কি, ডিসি জেনারেটর। তো ডিসি জেনারেটরের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছিল, আমরা তো ডিসি জেনারেটর এখন পড়ছি নাকি? জি স্যার। তো ধরো ডিসি জেনারেটরের পরে তোমার কি আছে, একটা ট্রান্সমিশন লাইন আছে, ট্রান্সমিশন লাইনের পরে কি আছে, একটা লোড আছে। তাহলে এই লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আসবে ভিটি, এখান দিয়ে কারেন্ট যদি যায় আই, আর এই ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স যদি হয় এল, তাহলে ভিটি এর ইকুয়েশন কি হবে বলো তো? ভিটি সমান সমান কি লেখা যাবে, ই এ মাইনাস কি, আই মাল্টিপ্লাইড বাই কি, আর এ, রাইট? মাইনাস আই মাল্টিপ্লাইড বাই কি, আর এ, বা ই এ মাইনাস আই যদি কমন নাও, আর এ প্লাস কি, আর এ। তো ডিসি জেনারেটরে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে ডিসি জেনারেটরের তখন ডিসি যেটা আছে সেটা হাই ভোল্টেজ জেনারেট করা যেত না। আর সেকেন্ড কথা হচ্ছে, যেহেতু এই কারেন্ট তোমার লোডের উপরে ডিপেন্ড করে, লোড বাড়া বা কমার সাথে সাথে কারেন্টটা যেটা আছে, কারেন্টটাও বাড়বে এবং কমবে। আর এখানে যেহেতু লাইনের রেজিস্ট্যান্স, ট্রান্সমিশন লাইনের একটা রেজিস্ট্যান্স আছে, তো সেক্ষেত্রে ভোল্টেজটা ড্রপ হইতো। তো ভোল্টেজটা ড্রপ হয়ে যতই তোমার এই ট্রান্সমিশন লাইনের ডিস্টেন্স বাড়তো, ট্রান্সমিশন লাইনের ডিস্টেন্স বাড়লে কি রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়ে না কমে? বাড়ে। কি বাড়ে।
বাড়ে, কারণ কি রেজিস্ট্যান্সের ইকুয়েশন কি? এল এর সাথে সমান করতেছি। তার মানে কি তোমার লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্সের ভ্যালু তত কি হবে? আর বাড়বে। বাড়বে তো নাকি? জি স্যার। তো দেখা যাচ্ছে যতই লেন্থ বাড়তো ট্রান্সমিশন লাইনে রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়তো, আর সেম কারেন্টের জন্য তোমার টার্মিনাল ভোল্টেজ তত কি করতো? বুঝেছি। কমে যেত। তো যার কারণে ডিসি জেনারেটর দিয়ে আসলে তখন যেটা দেখা গেছে যে কিছু দূর পরে যে টার্মিনাল ভোল্টেজ এতটাই কমে যেত যে লোডকে চালানো সম্ভব হতো না। তো ডিসি সিস্টেমের এটা ছিল একটা ড্রব্যাক, কারণ কি তখনকার দিনে ডিসি হাই ভোল্টেজও জেনারেট করা যেত না, আর জেনারেট করা গেলেও সে পাওয়ারটাকে কি বেশি দূর ট্রান্সমিট করা যেত না। কিন্তু যখনই এইটাকে তুমি কি করলা, একটা 3 ফেজ এসি সিস্টেম তুমি জেনারেট করলা, তো এই এসি সিস্টেম যেটা আছে এসি সিস্টেমে তুমি ভোল্টেজটাকেও দেখা যাচ্ছে যে অনেক হাই ভোল্টেজ তুমি জেনারেট করতে পারো। আর এইটাকে তুমি যখন একটা ট্রান্সফরমার দিয়ে এইটাকে ট্রান্সমিশন লাইনের সাথে কানেক্ট করছো, সাপোজ ধরো এখানে ট্রান্সমিশন লাইন আছে, তারপরে সাপোজ ধরো এখানে লোড আছে, আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। তো এখানে যদি 11 কেভি থাকে জেনারেশন ভোল্টেজ, এইটাকে বাংলাদেশে কত ভোল্টেজে আপ করা হয়? অনেক ভোল্টেজ লেভেল আছে, 132 কেভিতে আপ করা যায়, 230 কেভিতে আপ করা যায়, বাংলাদেশে 400 কেভি পর্যন্ত আছে। এটাকে 765, এটা 765টা এখনো প্রচলিত না, কিন্তু এটা প্ল্যানিং এ আছে। তো দেখো প্রাইমারি সাইডের ভোল্টেজ কত? 11 কেভি। সেকেন্ডারি সাইডের ভোল্টেজ যদি 132 কেভি হয়, তার মানে এই সাইড থেকে এই সাইডের ভোল্টেজ কত গুণ বাড়ছে? কত গুণ বাড়ছে? 11 11 গুণ। তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে প্রাইমারি সাইডের ভোল্টেজ কারেন্ট রেশিও গুণফল আর সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কারেন্ট গুণফল কি হবে? সেম। সেম হবে। তাহলে প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইড যদি ভোল্টেজ যেটা আছে সেটা যদি 12 গুণ বেড়ে যায়, তাহলে প্রাইমারি 12 সাইড গুণ থেকে সেকেন্ডারি সাইডের কারেন্ট কত গুণ কমে যাবে? 12। 12 গুণ। 12 গুণ কমে যাবে। তো 12 গুণ যদি কারেন্ট কমে যায়, তাহলে সেম রেজিস্ট্যান্সের জন্য, সেম ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্সের জন্য তোমার এই পাওয়ারটাকে তুমি কি করতে পারবা? 12 গুণ ডিস্টেন্স পর্যন্ত কি করতে পারবা? ট্রান্সমিট করতে পারবা না? জি স্যার। জি স্যার। কি আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার, জি স্যার। তাহলে এটা যদি 12 গুণ হয়, 230 করলে কি আরো অলমোস্ট ডাবল, 400 কেভি করলে কি আরো অলমোস্ট ডাবল। তার মানে কি তুমি ভোল্টেজ যত হাই করবা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে, কারেন্টের পরিমাণ তত কি হবে? এটা কম। কমে যাবে। আর কারেন্টের পরিমাণ যদি কমে যায়, এখানে ভোল্টেজ ড্রপ যেটা আছে আইআর, কারেন্ট যত কমবে ভোল্টেজ ড্রপ এটা তত কমে কি যাবে। হবে? কমে যাবে। আবার কারেন্ট যত কমবে ট্রান্সমিশন লাইনের ভিতরে যে পাওয়ার লস আছে, পাওয়ার লসটা তত কি করতে হবে? কমে যাবে স্যার। কমে যাবে তো নাকি? জি জি স্যার। স্যার। কি কথা বুঝতে পারতেছো? জি জি স্যার। স্যার। আবার মজার ব্যাপার দেখো, সাপোজ ধরো আমার এখানে 11 কেভি একটা সিস্টেম আছে, এরপরে তুমি একটা ট্রান্সফরমার নিছো, ট্রান্সফরমার নিয়ে এটাকে ধরো 132 কেভিতে আপ করছো, তারপরে তুমি একটা লম্বা ট্রান্সমিশন লাইন দিয়ে এটাকে ট্রান্সমিট করলা, তারপরে এখানে যে এটাকে কি করলা 33 কেভিতে স্টেপ ডাউন করলা এই পাশে, তারপরে এখানে তুমি আরেকটা ট্রান্সফরমার দিয়ে এটাকে কি করলা 11 কেভিতে ডাউন করলা, তারপরে এটাকে আরো ফার্দার 0.415 কেভিতে ডাউন করে এখানে কি করলা লোডে কানেকশন দিলা। আচ্ছা, লোড যত বাড়বে
তোমার কি কারেন্ট বাড়ে না কমে? স্যার বাড়ে, লোড বাড়লে কারেন্ট বাড়ে। কারেন্ট বাড়ে, রাইট? হ্যাঁ জি স্যার। এখন দেখো, এই পাশে তোমার যে কারেন্ট আছে I1, এই পাশে যে কারেন্ট আছে I2, এটা কি হবে? I1 ডিভাইডেড বাই কি 12 টাইমস হলো, রাইট? স্যার এটাই তো। তাহলে তুমি এখানে যে কারেন্টটা পাইলা, এই কারেন্টটা যেহেতু 12 টাইমস কমে গেছে, ট্রান্সমিশন লাইনের পাওয়ার লসটা কি হলো? কমে গেল। লাইন ড্রপও কি হলো? কমে গেল, রাইট? জি স্যার। এখন তুমি যখন 33 কেবিতে এটাকে স্টেপ ডাউন করলে 132 কেবি থেকে 33 কেবি তে স্টেপ ডাউন করলে কত ভাগ স্টেপ ডাউন হলো? অলমোস্ট 4 ভাগ নাকি? 132 কে 33 দিয়ে ভাগ দিলে কত আসে? চার কত? চার বেশি। চার। কত? 4 ভাগ নাকি? Yes. তাহলে এই প্রান্তে যেটা কারেন্ট আসবে সেটা কত হবে? I1 ডিভাইডেড বাই 12, যেটা প্রাইমারি সাইডে কারেন্ট ছিল, আর এই পাশে এসে সেটা কত গুণ বাড়লো? 4 গুণ। তার মানে এটা হইলো কত? I1 ডিভাইডেড বাই কত? Yes. 3। এবার 33 কেবি কে তুমি 33 কেবি থেকে যদি 11 কেবিতে তুমি ইয়ে করো, আবার স্টেপ ডাউন করো, তাহলে এই পাশে যে কারেন্ট আছে তার তুলনায় এই পাশে কারেন্ট বাড়বে কত? 10 গুণ স্যার। 3 গুণ। তার মানে এই পাশে কারেন্ট আসবে কত? I1, রাইট? কি তাই তো নাকি? জি স্যার। তাহলে দেখো, জেনারেটরের যে কারেন্টটা ছিল সেই কারেন্টটাই তুমি কি করতেছো? অলমোস্ট লোড ইন্ডে যে তুমি কি করতেছো? সাপ্লাই দিচ্ছ। কিন্তু যেখানে লস হওয়ার সম্ভাবনা বেশি ছিল, এই ট্রান্সফরমার ইউজ করার কারণে সেই লসটাকে তুমি কি করতে পারলা? মিনিমাইজ করতে পারলা তো নাকি? তার মানে কি ট্রান্সফরমার তুমি ইউজ করে এই পাওয়ারটাকে তুমি কি করতে পারো? লং ডিস্টেন্স পর্যন্ত কি করতে পারো? ট্রান্সমিট করতে পারলা না? আর লোড সাইডে যেহেতু তোমার কারেন্ট আরো বেশি লাগবে, তো সেই জন্য কি করছো? এখানে 11 কেভি থেকে যেহেতু 0.415 কেভিতে গেছো, তার মানে কি এই পাশের যে কারেন্ট তুমি সাপ্লাই দিবা সেটা কি হবে? 15I1, এই রেঞ্জের কারেন্ট হবে। লোড সাইডে কারেন্ট বেশি লাগতেছে, তুমি বেশি কারেন্ট দিচ্ছ, এবং সেই কারেন্টটা কোথা থেকে আসতেছে? জেনারেটর থেকে যে কারেন্ট আসতেছে সেই কারেন্টটাই তুমি দিচ্ছ। কিন্তু মাঝখানে কি করলা? তুমি ট্রান্সফরমার ইউজ করে সেম পাওয়ারটাকেই তুমি ট্রান্সমিট করছো, কিন্তু with কি reduced current, so that the line drop and the line power loss becomes very negligible. কি আমার কথা বোঝা যাচ্ছে কিনা? স্যার 59 এর এটা আরেকবার বলবেন, এটা এই যে দেখো, এই পাশের কারেন্টটা কি? এই পাশের কারেন্টটা কি I1 না? জি স্যার। তাহলে এখানে তুমি স্টেপ আপ করছো কততে? 11 কেবি। 11 কেভি থেকে কততে ডাউন করতেছো? 0.415। তাহলে 11 কেভি কে 0.415 দিয়ে ভাগ দাও, কত আসে? 26.5। কত? 26.5 স্যার। 26.5। তার মানে এই পাশের কারেন্ট যেটা আছে, যেহেতু ভোল্টেজটা কি করছো? 26 ভাগ কমাই দিছো, তাহলে কারেন্টটা কি হবে? 26.5। 26/5 গুণ কি হবে? বেড়ে যাবে, বেড়ে রাইট? যাবে। জি স্যার। তার মানে লোড ইনটে আমার কারেন্ট বেশি দরকার, সেটাও তুমি ট্রান্সফরমার দিয়ে অ্যাচিভ করতেছো। আবার এই পাশে ট্রান্সমিশন লাইনে তোমার লাইনের কারেন্টটাকে কমানোর দরকার, যাতে লস কম হয়, সেটাও তুমি কি করতেছো? ট্রান্সফরমার দিয়ে অ্যাচিভ করতেছো। কি আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। তাহলে পরীক্ষায় যদি ট্রান্সফরমার কি জিনিস, ট্রান্সফরমারের প্রয়োজনীয়তা কি, এটা যদি ব্যাখ্যা করতে বলা হয়, পারা যাবে কিনা? জি স্যার। ইকুইভ্যালেন্ট ট্রান্সফরমারের ফেজর ডায়াগ্রাম
তারপরে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনস উইথ ফেজর ডায়াগ্রাম, আর হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি সাইডের ইন্ডিউস ভোল্টেজের ইকুয়েশন, এগুলো যদি বের করতে বলা হয় পারা যাবে কিনা? Yes, sir. Yes, sir. পারা যাবে? আমরা ওই যে কেউ কি কিছু বলতেছো? আমি বুঝতে পারতেছি না। জি স্যার, স্যার ট্রান্সফরমার চ্যাপ্টারটার জন্য কি আমরা ওই একটা বই ফলো করব? হ্যাঁ, চ্যাপম্যানের বই ফলো করো। চ্যাপম্যানের বইতে আমি যেভাবে এত ডিটেল ডেরিভেশন করে দিছি এগুলো করা নাই। ওইখানে শুধু বলে দেয়া আছে কিভাবে হচ্ছে কি হচ্ছে, এটা আমি এখানে যেভাবে এক্সপ্লেনেশন করছি এগুলো বইতে নাই। কিন্তু তোমরা তো ভিডিও পাচ্ছ, ভিডিও দেখে তো পারা যাবে নাকি? জি স্যার। কি পারা যাবে? জি স্যার। জি স্যার, এই ভিডিওগুলো স্যার খুবই উপকার হচ্ছে স্যার, আমাদের পরীক্ষার সময় দেখে নেওয়া যাচ্ছে কি বুঝি নাই, ভিডিওগুলো কি হয়েছে? এই ভিডিওগুলো স্যার খুবই উপকার হচ্ছে স্যার আমাদের জন্য, এই যে পরে দেখে নেওয়া যাচ্ছে রেকর্ডেড ক্লাসগুলা, পরীক্ষার আগে রিভাইজ দেওয়া যাচ্ছে, এটাই আর কি স্যার। হুম, স্যার এই নোটটাও একটু প্রোভাইড করে দিন। হ্যাঁ দিব ইনশাল্লাহ। আর কোনো কোশ্চেন আছে? জি স্যার, স্যার যদি আপনি ওই ফাই এমটা কনস্ট্যান্ট থাকা একটু ছোট করে আরেকবার বলতেন, আমার এটা আসলে একটু কনফিউজড আছে। ফাইমটাকে কনস্ট্যান্ট রাখার? জি স্যার, মানে ইকুয়েশন না, বাট থিওরিটিক্যালি কিভাবে আর কি কাজ হচ্ছে, মানে ইন্ডাকশনের মাধ্যমে ফাই। আচ্ছা, তোমাকে এটাকে একটা গল্পর আকারে বলি। সাপোজ ধরো তুমি একটা নির্দিষ্ট দিকে যাচ্ছ, অপোজিট দিকে তোমার হচ্ছে বাতাস ফ্লো করতেছে। তো তুমি আগে যে গতিতে যাইতে পারতা, হঠাৎ করে বাতাসের পরিমাণ যদি কমে যায়, বাতাসের ফোর্স যদি কমে যায়, তাহলে কি তুমি আগের থেকে বেশি জোরে হাঁটতে পারবা নাকি কম জোরে হাঁটতে পারবা? কম জোরে। বাতাস কমে গেলে কম জোরে হাঁটবা? বাতাস কমলে বেশি জোরে হাঁটবে স্যার, বাতাস বাড়লে কম। আচ্ছা, তো এখন দেখো এইখানে E2 এর কাজটা কি? E2 এর কাজটা হচ্ছে সে কারেন্টটাকে ফ্লো করাইতে চাবে। কার কারণে? যার কারণে সে তৈরি হচ্ছে সেই কারণটাকে সে বাধা দেওয়ার চেষ্টা করবে। কাকে বাধা দেওয়ার চেষ্টা করবে? ফাই ফাইম। এম কে। কিন্তু ফাইমটাকে তুমি যদি কমায় দাও, E2 ইটসেলফ কি হচ্ছে, নিজেই তো কমে যাচ্ছে নাকি? জি স্যার, যেহেতু ওর কারণে ও ইনডিউস হচ্ছে। তো তাহলে সে কি করবে? সে আস্তে আস্তে কি করবে, মেকানিজমে এমন একটা পজিশনে আসবে যাতে সে নিজেও না কমে, আবার কি মিউচুয়াল ফ্লাক্স যেটা আছে সেটাও যেন না কমে। কারণ কি, মিউচুয়াল ফ্লাক্স কমে গেলে সে নিজেই কি হবে, কমে যাবে। কমে যাবে তো নাকি? জি স্যার। কথা বুঝতে পারছো? জি স্যার। তো এই জন্যে নিট ইফেক্ট যেটা হবে সেটা হচ্ছে কোনো জায়গায় যদি টার্মোইল সৃষ্টি হয় তাহলে কি হয়, একটা সময় যে ওইটা তো স্থিতি অবস্থায় আসে নাকি? জি স্যার। তো প্রথমে E2 যেটা টার্মোইলটা তৈরি করবে প্রাইমারি সাইডে, তারটা ইফেক্টের কারণে কি হবে, একটা এক্সট্রা কারেন্ট তৈরি হবে, যে কারেন্টটা কি করবে, এই E2টাকে স্ট্যাবিলাইজ করবে। কিভাবে? φ2 এবং φ1 দুইটাকে অপোজ করে। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, কিন্তু এক্সট্রা কারেন্টটা আর কি হচ্ছে কিভাবে? এক্সট্রা কারেন্টটা কিভাবে হচ্ছে, এই যে ইকুয়েশন থেকে দেখো। জি স্যার, ওইটার জন্য। হ্যাঁ। জি স্যার। এক্সট্রা কারেন্টটা হচ্ছে তোমার বাধা প্রদানকারী বল যদি কমে যায়, জি স্যার। তা বাধা প্রদানকারী বল কমে গেলে তোমার কি হবে, কারেন্ট তো ডেফিনেটলি বাড়বে, রাইট? জি স্যার, বাড়বে তো। বুঝছি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে?